রুহি নিজের সমস্ত কাপড় বের করেছে, সেগুলো হিয়ার সামনে দেখাচ্ছে আর এটা সেটা বলছে। রুহির ইচ্ছে হিয়াকে জেলাস করানো, কিন্তু হিয়া তো ফিরেও তাকাচ্ছে না রুহির দিকে। ও নিজের ফোনে নিজে ব্যস্ত। এতে বেজায় রেগে গেল রুহি। ও আলমারি বন্ধ করে হিয়ার সামনে এসে দাঁড়ালো। হিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিল সে। খাটের উপর ছুঁড়ে মেরে বলল, নিজেকে বেশি স্মার্ট ভাবছিস না হিয়া? হিয়া বলল, আমি এমনিতেই স্মার্ট, এখানে বেশি আর কম ভাবার কি আছে? আগে ফুসফুস করতে লাগলো। ও পারে না হিয়ার গায়ে তো হাত তোলে, কিন্তু এটা ওর শ্বশুরবাড়ি, এখানে রুহি নিজের ইমেজ নষ্ট করতে চাইছে না। তাই তাতে দাঁত চেপে বলল, হিয়া তোকে এখানে এই জন্য আসতে বললা হয়নি, তুই এসেছিস আমাকে গুছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ তা গোছাতে দাও না, তোমার জামাইয়ের গুণগান শোনার জন্য আমাকে তো আসতে বলা হয়নি না। রুই শুধু শ্বশুরবাড়ি বলে সবটা সহ্য করে নিল, না হলে এহিয়াকে সে আস্ত রাখতো না। দুই বোনের কথোপকথনের মধ্যে ভেতরে এলো রাজ। রুহির মুখের দিকে তাকে বুঝতে পারলো এখানে কিছু হয়েছে। সে আগুনে ঘি ঢালার মতো এসে রুহিকে বলল, বেবি কি হয়েছে, আমার সোনাকে এমন দেখাচ্ছে কেন? হিয়ার হাসি পেল ভীষণ, সে হেসেও ফেলল ফিক করে। এসব ঢঙের মেয়াদ কতদিন হয় সেটাই দেখার বিষয়। হিয়াকে হাসতে দেখে রাজ বিরক্ত হলো। রুহির কাছে গেল সে। হিয়াকে দেখিয়ে দেখিয়ে রুহির চিবুক ধরল সে। সামনের বেবি হেয়ারগুলো সরিয়ে নিল। রুহি কপালে চুমু খেয়ে নেকা স্বরে বলল, রাগ করে না বেবি, আমার শোন না বেবি, তবে তোমাকে রাখলে কিন্তু বেশি সুন্দর লাগে। হিয়া ফিরেও দেখল না ওদের দিকে। ও নিজের ফোনটা নিয়ে উঠে দাঁড়ালো। ওদের দিকে না তাকিয়েই বলল, নিচে সব ফোনটি নষ্টি দেখাতে আসা হয়নি, এসব শেষ হলে আমাকে ডাক দিও। হিয়া দরজার কাছে গিয়ে আবারও বলল, তাছাড়া আমার চেয়েও তোমার ফ্যাশন সেন্স ভালো আপা, এটা সবাই জানতো। হঠাৎ আমাকে আনার কারণটা আমি ঠিক ধরতে পেরেছি। এসব বাদ দিলে ভালো হতো, ভালো হতে পয়সা লাগে না। হিয়া চলে যাওয়ার পর রুহি ঝাড়ি মেরে সরিয়ে দিল রাজকে। খেকিয়ে বলল, বিয়ে করার কারণ হিয়াকে সাহায্য করা, এটা ভুলেও কখনো করো না। আমার আসার পর যেন হিয়ার মুখের হাসিটাও না দেখি। রাজ বাঁকা হাসলো, তারও তো হিয়া থেকে প্রতিশোধ নেওয়া বাকি। এইবার এমন ব্যবস্থা করবে না, ওই হিয়া আর মুখ দেখাতেও পারবে না লোক সমাজে। বলিনি, আমাকে মনে করানোর প্রয়োজন নেই, কালকে সকালে আমরা যাচ্ছি, সব গুছিয়ে নাও। রুহি রাজের কথাতে সম্মতি দিল। সে লেগে পড়ল গোছানোর কাজে। শুক্রবার যাওয়ার কথা ছিল, কিন্তু তারা বৃহস্পতিবার যাবে, অর্থাৎ আগামীকাল। এই জন্য তো এত তোড়জোড়। নাফি প্রথমে বলল শুক্রবার যেতে, আবার আজকে বলল কালকে যেতে। রাজ বুঝতে পারছে না নাফির মতলব কি। সেই প্রথমটি থেকে নাফিকে এমন অন্যরকম লাগছে। নাফি এমন মানুষ যে তার পাশে মেয়েরা ডান্স করে ফিরে তাকায় না। আর সেই ছেলে কিনা হিয়াকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। হিয়ার উপর আগে থেকে নজর না রাখলে কিভাবে দেখতে পেল? হেলেনা হিয়ার ঘরে বসে আছেন। মূলত হিয়ার ঘর গোছাচ্ছিল তিনি। হিয়া বাড়িতে না থাকলে তার ভালো লাগে না, সব কিছু তার মেয়েটাকে ঘিরে। মেয়েটা না থাকলে তার একা একা লাগে। অথচ কিছুদিন পরে মেয়েটা পরের ঘরে যাবে, তখন কিভাবে থাকবেন তিনি? এসব ভাবলে হেলেনার চোখের কোণে জল জমে। হেলেনা এসব কথায় ভাবছিলেন, হঠাৎ তার ফোনে কল এলো। ফোনটা পাশে রাখা ছিল। হেলেনা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে নম্বর দেখে অবাক হলেন। বিড়বিড় করে বললেন, রুহির শাশুড়ি আমাকে কেন কল করলো? হেলেনা কল রিসিভ করলেন। রাতে ছাদে হাঁটাহাঁটি করার অভ্যাস অনেক পুরনো। একা থাকাটা উপভোগ করতে রাতের ছাদের বিকল্প নেই। খোলা আকাশের মাথার উপর জলজল করছে থাকার চাঁদটা বেশি উপভোগ করা যায়। আর চাঁদ দেখতে কার না ভালো লাগে। সেই সাথে মনের কথাগুলো ঢেলে দেওয়া যায় প্রকৃতির কাছে। হিয়া আজও ছাদে উঠল, তবে আজ সে আর অলসতা করল না। যাওয়ার সময় 1 কাপ কফি বানিয়ে তবে উঠল ছাদে। বোধহয় হিয়ার ছাদে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। হিয়া দেখলো তার জায়গাটা নাকি নাফি দাঁড়িয়ে আছে। মানে কালকে সে যে জায়গাটা দাঁড়িয়েছিল, আজকে সেখানে নাফি দাঁড়িয়েছে। ব্যাপারটা হিয়া বিরক্ত হলো। এই লোকটা সে আজ সারাদিন যথাসম্ভব ইগনোর করে চলেছে, কিন্তু সেই রাতের বেলা দেখা হতেই হলো। সারাদিন পরে হিয়া একটু নিজের মতো কাটাতে আসলো, সেটাও পছন্দ হলো না। হিয়া শুধু নাফি না, গোটা দুনিয়ার উপরই বিরক্ত হলো। একটা বড়সড় বিস্ফোরণ ঘটুক আর তাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাক, তাহলে যদি হিয়া একটু শান্তি পায়। বাবা গো, যেখানে যাই না কেন সেখানেই ঝামেলা। হিয়া নাফির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, বোধহয় ঝামেলা লগ্নে জন্ম হয়েছে, বাড়িতে গিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করতে হবে। হিয়া এগিয়ে গেল,
তবে নাফির দিকে গেল না, ছাদের অন্য পাশে গেল সে। নাফি আর চোখে দেখলো সবটা। সে এইভাবে নিজের গেল হিয়ার কাছে। হিয়া থেকে সামান্য দূরত্বে দাঁড়ালো গিয়ে। এমন ভূতের মতো এসে কেউ দাঁড়ায়? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেলে তো এখানে এসে দাঁড়াতে পারতেন না। আর তুমি কালকে কি বলছিলে যেন? ওই যে ক্যাফেতে কি যেন একটা কথা বলেছিলে, ওটার বিষয়ে তো বলছিলে তাই না? তো হিয়ার মনে করিয়ে। আচ্ছা, এটার কি কোনো দরকার ছিল? হিয়ার চোখ বন্ধ করে শ্বাস নিল জোরে, দাঁতের দাঁত পিষে বলল, মনে যখন ছিলই, তাহলে কাল এত নাটক করলেন কেন? নাকি গোবেচারের মতো ভাব করে বলল, নাটক? আমি তো কোনো নাটক করিনি। কালকে আমার মনে ছিল না, আজকে মনে হয়েছে। আজকে মনে হয়েছে, এটা কি আমার দোষ বলো? আজ মনে পড়েছে তাহলে? হ্যাঁ, অবশ্যই। বিয়ে না কি যেন একটা করতে বলেছিলে, তাই তো? হিয়া তাকালো নাফির দিকে। হিয়ার দৃষ্টিতে যেন আগুন জ্বলছে, যে আগুন নাফি ভস্ম হয়ে যাবে। নাফি বোকা আসলো সেদিকে চেয়ে। মনে মনে মুগ্ধ হলো বইকি। আল্লাহ, এভাবে কেন তাকাচ্ছ? তুমি জানো আমি তোমার কত বছরের সিনিয়র? হিয়া নিজের রাগ সম্বরণ করে বলল, আপনি আমার সাথে মশকরা করছেন নাফি। আপনি আমার দুলাভাইয়ের বড় ভাই হিসাবে আপনাকে অনেক সম্মান করছি, কিন্তু আর করব না। হিয়াকে হতবাক করে দিয়ে নাফি হিয়ার এক হাত হেঁচকা টান দিল। হঠাৎ এহেন কাজে তার সামলাতে পারল না হিয়া। সোজা গিয়ে নাফির সাথে বাড়ি খেলো। হিয়ার তখন বেহাল অবস্থা। ওই অবস্থাতে নাফি হিয়ার কানের কাছে হিস হিসিয়ে বলল, তোমার কাছে সম্মান কে চেয়েছে? আমি আগাগোড়ায় ব্যাড বয় হিয়া, যেটা তুমি খুব শিগগিরই বুঝতে পারবে। সকাল সকাল রাজ ও রুহি চলে গেল ট্রিপে। ওরা যাওয়ার পর বাড়িটা পুরোপুরি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হিয়ার এখন ভালো লাগছে না, সে বাড়ি যেতে চাইছে। অথচ নিজের বাড়ি থেকে নিষেধ এসেছে হিয়া যেন আজ বাড়িতে না যায়। আগামীকালকে নাছিমা ও নাফির দাওয়াত রয়েছে ও বাড়িতে। হিয়া যেন এর সাথে কালকেই যায়, যেহেতু বড় চাচার আদেশ। তাই হিয়া অমান্য করতে পারল না, না হলে তো কখনই চলে যেত সে। এখন সে একা একা কী করবে? রুহির সাথে ভালো সম্পর্ক না থাকলেও ওরা থাকলে বাড়িটা এমন ফাঁকা ফাঁকা লাগে না। সকাল তখন 11টা। নাসিমা কলেজে গেছে, কি একটা জরুরি প্রয়োজন পড়ে গেছে, তাই তাকে যেতেই হলো। বাড়িতে আর কেউ আছে না আছে হিয়া জানে না। হিয়ার মুরগি ছানার মতো চিউ চিউ করছে সারা বাড়ি। এখনো পর্যন্ত হিয়া পুরো বাড়ির কোথাও কি আছে জানে না। রাজের বাড়িটা বেশ বড়সড়ই। দোতলা বাড়িটা রুচিশীলভাবে সাজানো, গোছানো পরিপাটি। আজ কেউ নেই, এই সুযোগে হিয়া বাড়িটা দেখবে। যেই ভাবনা সেই কাজ। হিয়া টুকটুক করে ঘুরতে দেখতে লাগলো বাড়িটা। এমনিতে তার মন মেজাজও খুব একটা ভালো নেই। মন ভালো নেই, বাড়িটা ফাঁকা, তাই। আর মেজাজ ভালো নেই অন্য কারণে। তা হলো রাজের ওই লম্পট ভাইটা। ওই বেটা হিয়াকে ট্রাস্ট করে, কত সাহস! শুধু এখানে মেহমান বলে হিয়া তেমন রিয়াক্ট করেনি। তার বাড়ি হলে না, হিয়া ওকে দেখে নিত। আবার বলে কিনা ব্যাড বয়। ব্যাড বয় তো নয়, পাদের বয়। আনমনে এসব ভেবে ভেবে আবার নিজের নাক ছিটকালো। মোটামুটি নিচতলা উপরতলা সমস্ত কিছু দেখা শেষ। বাকি আছে কর্নারের একটা রুম, দরজা খোলা রয়েছে। হিয়া জানে না ওখানে কে থাকে বা কি আছে। এমনিতে প্রায় সব রুমের তালা ঝুলানো, শুধু ওই রুমটায় খোলা। হিয়া গেল ওই রুমের দিকে। সে অনেকটা কৌতূহল নিয়ে গেল ওদিকে। রুমটা আদো খোলা। হিয়া দরজার কাছে গিয়ে প্রথমে ভেতরে উকিঝুঁকি মারল, কেউ আছে কিনা জানতে হবে তো। হিয়া দেখলো রুমটা অনেক সুন্দর করে গোছানো আছে। পুরো বাড়ির এই রুমটাই হিয়ার বেশি পছন্দ, ভালো লাগলো। বাহ, কে থাকে এই রুমে? হিয়ার মাথাটা আর একটু বাড়িয়ে দিল রুমের মধ্যে। রুমে দেখতে দেখতে হিয়া যেন নিজের মাঝে নেই। হঠাৎ কেউ হিয়ার কাঁধে স্পর্শ করলো। হিয়া প্রথমে ব্যাপারটা মাথায় নিল না। পরপরই কয়েকবার হিয়াকে স্পর্শ করতে লাগলো, আর হিয়া শুধু বিরক্তিতে চসূচক শব্দ করতে লাগলো। কিন্তু আচানক হিয়ার টনক নড়ল। ভাইয়ের তার কলিজা শুকিয়ে গেল। এই এত বড় বাড়িতে কেউ নেই। হিয়া শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে পিছিয়ে তাকালো। হঠাৎ নাফিকে এসে চিৎকার করে লাফিয়ে উঠল। ও কীভাবে হঠাৎ চিৎকার করতে দেখে নাফিও চিৎকার করে উঠল। তবে ও ভয় করেনি, করেছে হিয়াকে ভেঙিয়ে। হিয়া কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে নিয়ে খেকিয়ে উঠল নাফির উপর। এই মিয়া, আপনার সমস্যা কোথায়? কালকে রাতে একবার অসভ্যের মতো আচরণ করছেন, আমি কিছুই বলিনি, এখন আবার করছেন। হিয়া নাফির দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে আবারও বলল, আপনাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম মিস্টার নাফি। নেক্সট টাইম আমার ধারে কাছে আসার চেষ্টা করলেও না, আমি আপনাকে দেখে নিব।
নাভি তখন চুপচাপ হিয়ার দিকে তাকিয়েছিল, কথা শুনছিল হিয়ার। মানতেই হবে, রাগলে মেয়েটাকে দারুণ লাগে। নাফি মনে মনে বলল, ভেবেছিলাম ভালো থাকবো, কিন্তু এই মেয়েটা আর ভালো থাকতে দিল না। সেই আমাকে ব্যাড বয় বানিয়ে ছাড়বে। মনে মনে এসব বলে নাফি হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়া ভয় পেল কিছুটা, রাগের মাথায় আবার বেশি বলে ফেললো না তো। হিয়া এক পা করে পিছনে সরতে লাগলো, আর নাফিও এগাতে লাগলো ওর দিকে। একটা সময় হিয়ার পেট ঠেকলো দেওয়ালে। নাফি হিয়ার কাছাকাছি চলে এসেছে, তবে তাদের মধ্যে স্বাভাবিক দূরত্ব রয়েছে বইকি। হিয়া জোরে শ্বাস নিতে লাগলো। এই বাড়িতে এখন একটা সিঙ্গেল মানুষ নেই তারা ছাড়া। নাফি যদি তার সাথে উল্টাপাল্টা কিছু করে, হায় আল্লাহ! হিয়ার মাথা কাজ করা বন্ধ করে গেছে এই মুহূর্তে। মেয়েটা ভয়াক্ত চোখে তাকিয়ে আছে দিকে। নাফি তখন হিয়ার দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে, ঠোঁটে বাঁকা হাসি হেসে। কি 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 করছেন? এ তো কাছে কেন এসেছেন? নাফি কোনো কথা বলল না, তাকিয়ে রইল হিয়ার পাতলা গোলাপের মতো মিষ্টি ঠোঁটের দিকে। এভাবে কেটে গেল কিছুক্ষণ। আচমকা কীভাবে যেন নাফি সরে গেল হিয়ার কাছ থেকে। মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে ফেলল সে। হিয়া ভড়কে গেল নাফির এই কাজে। নাফি আবারও হিয়ার অনেকটা কাছে চলে এসেছে। সে শিশিয়ে বলো, আর তো কিছুদিন। আর তারপর, এ হাক সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ ইন মাই হার্ট। নাফি এরপর শেষ বাজাতে বাজাতে হিয়াকে পাশ কাটিয়ে চলে গেল সেই রুমটাতে, অর্থাৎ ওটা নাফির ঘর। হিয়া তখন হতবিলম্ব হয়ে আছে। বারবার কানে বাজছে নাফি বলার সেই শব্দটা, মাই হার্ট। এটা কাকে বলো নাফি? কেন এবার বললো? হিয়ার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। ওখান থেকে হেঁটে যাওয়ার পর জন্য দুরস্ক হয়ে গেছে। হিয়াদের বাড়ির সময় সন্ধ্যা 7টা। পুরো ড্রয়িং রুম জুড়ে মানুষ, কারণ একটাই, রুই শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে। শুধু তাই না, হিয়ারও এখন আকদ হবে। ব্যাপারটা বিস্ময়কর না? একটু আগে নাসিমা নাফির জন্য হিয়াকে চেয়েছেন, ভীষণ আন্তরিকতার সঙ্গেই চেয়েছেন তিনি। তাকে ফেরানো কামরুল হাসানের পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া হেলেনার সঙ্গেও নাকি নাসিমার কথা হয়েছে। হেলেনারও সমস্যা নেই, এই জন্য কামরুল হাসান আর দ্বিমত করেনি। আর এমনিতেই বাড়ির বাদবাজি সবাই রাজি, মিয়া বিবি রাজি, তো কিয়া কারেকা কাজী। সব কথা ঠিকঠাক হলো। পরিশেষে কামরুল হাসান বললেন, তাহলে সবাই চলে যাচ্ছে, বিয়েটা হোক, তাহলে হয়েই যাক। হিয়া আমার ভাইয়ের মেয়ে নয়, আমার মেয়ে। এই পরিবারের আমার একটা মেয়েকে দিয়েছি। হিয়া ওখানে থাকলে আমি আরও চিন্তামুক্ত থাকতে হবে। আর কোনো সমস্যা নেই, আজই তাহলে আকদ হোক। কিন্তু কথা হচ্ছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হিয়ার বিবাহ নিয়ে কথা হচ্ছে, অথচ হিয়া কিছুই জানে না। সকালে নাফিদের বাড়ি থেকে আসার পর থেকেই হিয়া নিজের রুমে। ওই নাফির সামনে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তার। এই জন্য বেচারি সারাদিন আর বেরই হয়নি। কামরুল হাসানের কথা শুনে নাসিমা বেগম একটু গাইগাই করছিলেন, কেননা তার বড় ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন আসা। এভাবে কি হবে নাকি? নিয়াত নাফির কথা শুনে তিনি এখনই বিয়ের কথাটা বলেছেন, না হলে তো তিনি ধুমধাম করে বিয়ে দিতেন। আর এখনই দিয়ে বিয়ে? তিনি তো চাইছিলেন কে প্রস্তাব দিবেন আর 2-4 দিন পর আকদ করাবেন। নাসিমার গায়ে কেউ ধরতে পারলেও নাফি, যেহেতু সে মায়ের পাশে বসা ছিল, তাই সে সহজেই ধরতে পারল। নাফি নাসিমার কানের কাছে গিয়ে চাপা স্বরে বলল, আম্মু চুপচাপ রাজি হয়ে যাও, সব ব্যবস্থা আমি করে এসেছি, এখন কাজে ডাকতে বলো। নাসিমা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কি তার ছেলে, যে ছেলে সারা জীবন বিয়ের বিপক্ষে ছিল, আর আজ কিনা সে বিয়ের জন্য এমন করছে। হিয়া ঘুমিয়েছিল নিজের ঘরে, হঠাৎ দরজার শব্দে তার ঘুম ভাঙলো। মায়ের ব্যাঘাত ঘটা সে বিরক্ত হলো। কিছু বলার আগেই বাইরে থেকে শুনতে পেল মায়ের উদ্ভিন্ন কণ্ঠ, এই হিয়া, দরজা খোল দ্রুত। ধরফড়িয়ে উঠে বসলো মায়ের ডাকে। হন্তদন্ত হয়ে গেল দরজা খুলতে। সে দরজা খোলার পরপরই হেলেনা, তুবা সহ আরও কয়েকজন হিয়ার রুমে ঢুকলো। হঠাৎ করে সবাইকে দেখে হিয়া তো হতবাক। কিছু বুঝে ওঠার আগে হেলেনা বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, একটু পরেই তোর বিয়ে হবে। হিয়া হকচকিয়ে উঠল, বলল, বিয়ে? কার বিয়ে? কেন বিয়ে? কখন বিয়ে? কবে বিয়ে? কার সাথে বিয়ে? বিয়ে মানে কি? হেলেনা মাথায় হাত দিলেন। অতিরিক্ত শখ খেয়ে মেয়েটা বোধহয় পাগলই হয়ে গেছে। তুবা সহ বাকিরা হেসে উঠল সময়ে। হিয়ার কাছে এলো, কানের কাছে ফিসফিস করে বলল, বিয়ে মানে অন্ধকারে বরের ফষ্টি নষ্টি করা। হিয়া বিস্ফোরিত নয়নে তাকালো তুবার দিকে। তা দেখে তুবা আবারও বলল, আরে বুঝিস নি, ওকে আমারও
আবারও বলছি, বিয়ে মানে হলো বিয়ে। বিয়ে হলে তুই তোর জামাইয়ের বাড়ি চলে যাবি, সেখানে গিয়ে ইন্টারভিউ করতে পারবি। আর বিয়ের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তুই বিনা পয়সায় অন্যের বাড়ির কামলা খাটবি, কিন্তু তোর কোনো নাম হবে না, শুধু দোষ আর দোষ। কি রিয়াকশন দিবে তাই তো ভুলে গেছে। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, ওঠ ছেমড়ি, তোর বিয়ে হবে। কাহিনীটা এমন হয়ে গেল না, তার বিয়ে অথচ সে কিছুই জানে না। হিয়া ভাবলো সে বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, না হলে এমন অদ্ভুত কাহিনী বাস্তবে ঘটতেই পারে না। এই জন্য কাউকে পাত্তা না দিয়ে সে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। একা একাই বলল, ওই শয়তানের জন্য আমি একটু ঘুমিয়েও শান্তি পেলাম না খোদা। হিয়ার গায়ের উপর কাঁথা তুলে আবারও চোখ বন্ধ করে ফেলল। ব্যাস, এবার এসব ফালতু স্বপ্ন থেকে হিয়ার মুক্তি। কিন্তু হিয়ার ভাবনা এক বালতি পানি ঢেলে হেলেনা জোরসে ডাক দিলেন, হিয়া, ঝামেলা করিস না, ওঠ মা, ড্রয়িং রুমে সকলে বসে আছে। হিয়া পুনরায় ধরপড়িয়ে উঠে বসলো। তার সাথে হচ্ছেটা কি? মেজাজের খেই হারালো মেয়েটা। বিছানা ছেড়ে মায়ের সামনে এসে দাঁড়ালো। মেয়েটার পরনে তখন একটা সুতির থ্রি পিস, কাঁচা হলুদ রঙের। হিয়া হেলেনাকে বলল, আছে আম্মু, আমি কিছুই তো বুঝতে পারছি না। কার বিয়ের কথা বলছো তোমরা? কার আবার? তোর বিয়ে হবে। এখন যা, দ্রুত ফ্রেশ হয়ে আয়, ওরা সবাই অপেক্ষা করছে। হিয়া চেঁচিয়ে উঠল, কী সব বলছো তুমি? আমার বিয়ে কার সাথে? এভাবে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। চলো আমরা দেখব কে অপেক্ষা করছে। হিয়া যেতে নিলে বাইরের দিকে, কিন্তু তা হতে দিলেন না হেলেনা। হিয়ার হাত টেনে ধরে বললেন, দেখিস আগে ফ্রেশ হয়ে আয়। আর মা, তোর আমার উপর বিশ্বাস আছে, আমি তো তোর কোনো ক্ষতি করব না, বল। হিয়া সকলের দিকে তাকালো। তার মনে হচ্ছে না এখানে কেউ মিথ্যে বলছে, কিন্তু সবাই হঠাৎ তার বিয়ে নিয়ে পড়লো কেন? সবচেয়ে বড় কথা, তার মা কিভাবে পারছে? হিয়ার মাথায় কিচ্ছু আসছে না, কিচ্ছু না। হিয়া বলল, ও, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এভাবে কারো বিয়ে হয় বলো? আমার বিয়ে হচ্ছে আমিই জানি না। আমার বিয়ে কিন্তু আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করনি তোমরা। না, এখন হবে। আর যেখানে তোর বড় চাচু রাজি, আমি রাজি, তারপর তোর কাছে অনুমতি নিতে হবে? হেলেনা একটু কাঁদো কাঁদো হয়ে বললেন, এই শোনার জন্য বোধহয় তোকে মানুষ করেছিলাম বল। ওদের মতো ভালো নির্ভেজাল ফ্যামিলি এখানকার সময় পাবো কিনা সন্দেহ। তোর ভালোর জন্যই তো এমন করা হলো। মাকেও বুঝলি না হিয়া? মায়ের কথা শুনে হিয়া আর পাল্টা কিছুই বলতে পারলো না। তবে তার কষ্টই হচ্ছে, কেননা রাজের কাছ থেকে এইবার প্রতিশোধ কিভাবে নেবে সে? সে জানে তার মা তার জন্য বেস্টটাই চয়েস করবে, কিন্তু সমস্যা হলো যে বিয়ে করে স্বামীর বাড়ি গেলে প্রতিশোধ কিভাবে নেবে? এভাবে ছেড়ে দিতে হবে ওদের? হিয়ার মাথা আর কাজ করছে না। তবে মায়ের চোখের পানি দেখে সে আর কোনো রিয়াক্টই করতে পারলো না। চুপচাপ চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। যাওয়ার আগে হেলেনা পেটিকোট আর ব্লাউজ ধরিয়ে দিয়ে মেয়েটার হাতে। সেদিনের কথা হিয়াকে রুমে পাঠিয়ে নাসিমা বই পড়তে মনোযোগ দিয়েছেন। ঠিক তখনই তার ফোনে কল এলো। নাসিমা বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই অবাক হলেন, কেননা কল করেছেন নাফি, অথচ নাফি উপরে আছে। এখান থেকে এইটুকু তাকে ডাকলেই তো হতো, কল দেওয়ার কি মানে আছে? নাসিমা কল রিসিভ করলেন। হ্যালো বলতেই ওপাশ থেকে শুনতে পেল নাফির কণ্ঠস্বর, আম্মু, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বল, ফোন করার কী দরকার? দরকার হলে আমি তো রুমে আসতাম। থাক, রুমে আসার প্রয়োজন নেই এখন, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বলো। আম্মু, আমি রুহির কাজিন হিয়াকে লাইক করি। আমি ওকে বিয়ে করতে চাই। রাজরা যাওয়ার পরই ওকে বিয়ে করতে চাই। তুমি ব্যবস্থা করো যে কোনো মূল্যে, আর না হলে কিন্তু আমি বিয়েই করব না। নাফির কথা শুনে নাসিমা অবাক হতবাক হলেন। হিয়ার সাথে বিয়ে না হলে নাফি বিয়ে করবে না? এটা কি তিনি ঠিক শুনছেন? তবে একটা দিক ভালো আছে, তা হলো হিয়াকে তারও পছন্দ ছিল। কিন্তু ওই দিন রাত যে বলল হিয়ার কার সাথে যেন সম্পর্ক ছিল। নাসিমা সন্ধিয়ান হয়ে নাফিকে বলো, কিন্তু ও কি বিয়ে করতে রাজি হবে তোকে? হিয়া কি তোকে পছন্দ করে? না, হিয়া আমাকে পছন্দ করে না। তুমি এখন ওর মায়ের কাছে ফোন করবে, কথা বলবে, দরকার হলে আঁচল পেতে হিয়াকে চাইবে। নাসিমা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। রাজ হলেও না হয় মানা যেত, কিন্তু নাভির মতো লোক কিনা বলছে আঁচল পেতে হিয়াকে চাইবে। আম্মু সব ঠিক থাকলে আগামীকালই বিয়ে হবে। রাজ এলে না হয় বড় অনুষ্ঠান হবে। নাভি কল কেটে দিল। নাসিমা প্রথমে কিছুক্ষণ মেরে বসে রইল। হিয়াকে তার আগাগোড়াই পছন্দ, কোনো সমস্যা নেই। আর ওদের সম্পর্ক তো এখানকার জেনারেশনের জন্য হাতের মোয়া। বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে, ওটা কোনো সমস্যা না।
সবচেয়ে বড় কথা যে বিয়ে করবে তার যদি এটা না থাকে তাহলে নাসিমার সমস্যা দিয়ে কি হবে। নাসিমা কিছুক্ষণ ভেবেচিন্তে কল করলেন হেলেনার কাছে। হেলেনা তখন হিয়া রুমে ঘর গোছাচ্ছিলেন। নাসিমা কল করে তিনি বেশ অবাকই হলেন। কল রিসিভ করার পরে কথা বলেন বেশ কিছুক্ষণ। সব বলল নাসিমা আসল কথাটা বলতে বেশ ইতস্ত বোধ করতে লাগলেন। শেষে ভয়ে ভয়ে বলে ফেলেন, আপা, আপনার মেয়েটাকে দেবেন? বড় ছেলের জন্য আপনার মেয়েটাকে চাই। ও আমার বাড়ির রাজকন্যার মতোই থাকবে। তাছাড়া রুহি তো আছে এখানে। নাসিমার কথা শুনে হেলেনা বিস্মিত হলেন। এসব সব কিছুই তার অপ্রত্যাশিত ছিল। রুহির মুখ থেকে ওর শাশুড়ির গুণগান শুনে তার ভীষণ ইচ্ছে হতো তার মেয়েটা যদি এরকম একটা পরিবারে যেতে পারতো। এই জন্য নাসিমার প্রস্তাব হেলেনার মনে হলো মেঘনা চাইতেই জল। তিনি রাজি হলেন নাসিমার প্রস্তাবে। নাসিমা আবারও হেলেনাকে নিষেধ করে দিলেন, এখন যাতে কেউ না জানে, বিশেষ করে রুহি আর রাজ, ওদেরকে সারপ্রাইজ দেওয়া হবে। হেলেনা সরল মনে বিশ্বাস করলেন তা। তিনি কাউকে কিছুই বলেনি। আজকে যখন নাসিমা সকালের সামনে প্রস্তাব রাখলেন তখনই তিনি জানিয়ে দিলেন তিনি রাজি। পরিশেষে সকলের রাজি হলো। অবশ্য রাজি না হওয়ারও কোনো কারণ নেই। নাসিমা প্রস্তাব রেখে সবাইকে এটাও বলে দিলেন কেউ যেন রাজ বা রুহিকে না জানায়। সাধারণভাবে সকলে তার কথা মেনে নিলেন। ওরা আসলে সত্যিই চমকে যাবে। হিয়া হেলেনার একটা শাড়ি পরেছে। শাড়ির রংটা লাল। গুলুমুলু মেয়েটাকে লাল শাড়িতে কি সুন্দরই না লাগছিল। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, ব্যাস, মুখে আর কোনো মেকআপের চিহ্ন নেই। হিয়াকে ওভাবে নিয়ে যাওয়া হলো ড্রয়িং রুমে, যেখানে ইতিমধ্যে কাজী সাহেব চলে এসেছে। এখনই ওদের আকত হবে। নাফি এটাই চাই। হিয়া ড্রয়িং রুমে গিয়ে চমকে গেল। এখানে তো বাইরের কেউ নেই। এখানে তো বাইরের কেউ নেই, তাহলে তার বিয়ে হবেটা কার সাথে? হিয়া ভাবলো হয়তো পাত্রপক্ষ এখন এসে পৌঁছায়নি। ওদিকে হিয়াকে এমন লাল শাড়িতে দেখে হার্টবিট মিস হলো নাফি। সে বুকে হাত দিল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল হিয়ার দিকে। ঠোঁটে সেই বাঁকা হাসি। তার ইচ্ছে পূরণ হবে একটু পর। এই মিষ্টি চেহারা মেয়েটি তার হবে। একান্তই নাফির, জুনায়েদ আহনাফ নাফির। আর তারপর থেকে তো শুরু হবে সেই খেলা। নিজের ভাই থেকে প্রতিশোধ নেবে নাফি। হিয়া সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। নাফি যেহেতু ওর দিকে তাকানো ছিল, তাই নাফির দিকে তাকাতে চোকাচুকি হলো দুজনের। হিয়া নাফির দিকে তাকাতে নাফি চোখ মারল ওকে। হিয়া যেন হোঁচট খেলো। এখানে এতগুলো মানুষের সামনে হিয়া রিয়াক্ট করতে পারল না। ততক্ষণে কামরুল হাসান হিয়াকে ডেকে নিজের পাশে বসালেন। টুকটাক আরও কিছু কথা হলো। তারপর কাজী সাহেব বললেন বিয়ে পড়াতে। কাজী সাহেব অনুমতি পেতেই কাজ শুরু করে দিলেন। হিয়া বারবার দরজার দিকে তাকাতে লাগলো। তাকে বিয়ে করতে কোন মফিজ আসবে কে জানে। হিয়া ভাবতে লাগলো যদি তার হবু বর হয়, সুগার ড্যাডি হয়, তাহলে হিয়ার মান সম্মান তো সব ধুলে মিশে যাবে। হিয়া কীভাবে মুখ দেখাবে রাজরুহির সামনে? তারপর ভার্সিটিতে গেলেও তো সবাই খেপাবে। হিয়ার এসব ভাবনার মাঝে কাজী সাহেব বলে উঠল, মরহুম মোশাররফ করিম লিওনের বড় সন্তান জনাব জুনায়েদ আহনাফ নাফির সঙ্গে 20 লক্ষ টাকা দেনমোহরের মরিয়ম হাদিউল ইসলামের একমাত্র কন্যা আশিয়া জাহান হিয়ার বিবাহ প্রস্তাব করেছি। এই বিয়েতে আপনি আশিয়া জাহান কি রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। বিয়েতে নাফির নাম শুনে হিয়ার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। তাহলে নিজের কানকে বিশ্বাস করতে পারল না তার সাথে নাফির বিয়ে হচ্ছে। এ তো শখ সহ্য করতে না পেরে হিয়া বেচারি কবুল বলার আগেই ঢলে পড়ল কামরুল হাসানের দিকে। হ্যালো, হ্যালো, জিয়া, শুনতে পাচ্ছিস আমার কথা? সমুদ্র পাড়ে তেমন নেটওয়ার্ক নেই বললেই চলে। এখন কি কোনো প্রয়োজন আছে কল করার? কথা শুনে রাজের কল করতেই হলো জিহাদকে। রুহি যেন তর সইছে না হিয়াকে কষ্ট দেওয়ার। হিয়াকে সে ভাঙতে দেবে, এটাই সে তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বেচারা রাজকে সে একটু শান্তিতে থাকতেই দিচ্ছে না। সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। রাত যেন জিহাদকে কল দিয়ে বলে হিয়ার কোনো একটা ক্ষতি করতে। ওর কক্ষে থাকতে থাকতে আর ক্ষতির কথা শুনলে রুহি বেশ এনজয় করতে পারবে। ওদিকে রাত চাইছে ওরা বাড়িতে ফিরে তারপর হিয়ার ব্যবস্থা করবে, যাতে হিয়ার অসম্মানটা সে নিজের চোখে দেখতে পারে, যেমনটা হিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। কিন্তু না, রুহি ঘ্যানঘ্যানিতে এমন বাধ্য হয়ে কল করতে হলো। অনেক চেষ্টার পর জিহাদ রাজের কথা শুনতে পেল। ফোনের ওপাশ থেকে জবাব দিল, তো বল, শুনছি। বউ নিয়ে হানিমুনে গেছিস, এখন তো মজাই মজা। আমাদের কথা আর মনে থাকে? রাজ বিরক্ত হলো। অবশ্য অন্য সময় হলে হতো না, কিন্তু রুহির উপর মহা বিরক্ত সে।
রুহির উপর থাকা রাগটা সে জিহাদের উপর ঝাড়লো। খেয়ে বলল, তুই কথা বলিস না জিহাদ, মন মেজাজ প্রচণ্ড খারাপ কিন্তু। একটা কথা বলিস না, আমি যেটা বলছি মন দিয়ে শোন। জিহাদ মুখের উপর হাসিটা দপ করে নিভে গেল রাজের কথাতে। সে কাছামাছু ভাব নিয়ে বলল, হ্যাঁ বল। রাজ আদুরে তাকিয়ে রইল খানিকক্ষণ। সামান্য একটা চরের জন্য কি একটা মেয়ের এত বড় ক্ষতি করা উচিত হবে? রাজের মনে ক্ষণিকের জন্য হলো এই ভাবনা এলো, আর সেই মেয়েটা অন্য কেউ না, তারই প্রাক্তন। আর সে কি 3 বছর একটা দিনের জন্য হিয়াকে ভালোবাসেনি? কে জানে। রাজ এতটা তপ্ত শ্বাস ফেলল। অন্য মনে একটা জানান দিল, সে যা করেছে একদম সঠিক। হিয়া সকলের সামনে তাকে অপমান করেছে, ওর একটা প্রাপ্য। রাজমণি দ্বিতীয় কথাটি শুনল, জিয়াদকে বলল, আমি এখানে থাকতে থাকতে যেন শুনি হিয়া ধর্ষিত হয়েছে। কিভাবে কি করবি আমি জানি না, পারলে কিছু ভিডিও করে রাখ। তাদের কথা শুনে জিয়া থমকালো। ধর্ষণ করা কি চারটিখানি কথা নাকি যে বললাম আর হয়ে গেল? তাছাড়া সে কি ধর্ষক নাকি? আশ্চর্য, রাজ এখন কেন তাকে বলেছে? জিয়াদ বসা ছিল। রাজের কথা শুনে সে ধরপড়িয়ে উঠে দাঁড়ালো। উদ্বিগ্ন গলায় বলল, ভাই কি বলছিস এসব? হিয়াকে ধর্ষণ করবো মানে? এটা কি মগের মূলক নাকি? রাজ স্থির শান্ত অথচ কঠিন গলায় বলল, যা বলছি ঠিকই বলছি। তোর কত টাকা চাই শুধু বল। তুই না পারিস আরেকজন দিয়ে কাজ চালা, কিন্তু এটা আমার চাই। আর তুই চিন্তা নিস না, এদেশে ধর্ষকের কোনো শাস্তি হয় না। জিহাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না, রাজের সাথে থাকার কারণে এই একটাই। নাহলে জিহাদের মতো ভালো স্টুডেন্ট কখনো রাজের মতো বকাটে হতো না। মধ্যবিত্তদের কাছে টাকা মানে সুখ। রিয়াদ সেই সুখের লোভ সামলাতে পারল না। এটা তো সত্যি, বাংলাদেশে অন্যায় শাস্তি খুব কমই হয়, আর ধর্ষণের তো হয়ই না বলা যায়। যদি পুলিশ কেস হয় তাহলে না হয় সে পালিয়ে থাকবে কিছুদিন পর এমনিতেই সকলে ভুলে যাবে। জিয়াদ মনে মনে এসব জল্পনা কল্পনা করে বলল, ডান, আমি রাজি, তবে টাকা লাগবে। কত দিবি বল? রাজ জানতো টাকার কথা বললে জিয়াদ রাজি হবেই। রাজ বলল, 20-এ হবে? জিয়াদ বলল, হিয়ার সমান মাত্র 20 লাখ টাকা? হিয়ার সমান মাত্র 20 লাখ টাকা কম হয়ে গেল না? আরও 10 চাই। রাজ কিছু একটা ভেবে বলল, মামা এত টাকা কই পাবো? এমনিতে নাফির টাকার চলি। 20 লাখ টাকা একটা ব্যাংক থেকে নেবো ভাবছি। এর খুব হাসি পেল, যে নিজেই চলে ভাইয়ের টাকায় সে নাকি আবার টাকার দিমাগ দেখায়। এখন আর কি করার, 20 লাখ টাকাই তার মতো মধ্যবিত্তের জন্য বিলাসিতা। জিয়াদ রাজি হয়ে গেল। রাজকে আশ্বাস দিয়ে বলল, ঠিক আছে, তুই এনজয় কর, খুব শিগগিরই পেয়ে যাবি ভালো খবর। কিছুক্ষণ পর পানি ছিটা দেওয়ার পর হিয়া চোখ খুলল। আদো আদো চোখ খুললে সামনে দেখতে পেল তার মায়ের উদ্বিগ্ন চেহারা। হিয়া ভাঙা গলায় বলল, মা, আমার বিয়ে কার সাথে? হেলেনা বুঝতে পারছেন না তা হলোটা কি। শুধু হেলেনা নয়, বাড়ির সকলে বিচলিত হিয়ার অবস্থায়। শুধুমাত্র নাপি ছাড়া। ও ঠোঁটে সেই বাঁকা হাসিটা তখনও রয়েছে। নাপির হাবভাব বোঝা যাচ্ছে, সে আগে থেকেই জানতো এমন কিছুই হবে। কালো শার্ট পরিহিতা সুদর্শন নাফি হিয়াকে পর্যবেক্ষণে ব্যস্ত। হেলেনা বললেন, তো রুহি আপার ভাসুর নাপির সাথে। ব্যাস, হিয়া ফের জ্ঞান হারালো। হেলেনা হতবাক হয়ে পড়লেন। কাজী সাহেব চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। তার জীবনে এই প্রথম দেখছে বরের নাম শুনে বউ জ্ঞান হারিয়েছে, তাও একবার নয়, দুইবার। তিনি বিরক্ত চোখে কামরুল হাসানের দিকে তাকালেন। নাসিমা সহ হিয়ার চাষিরা সকলে হিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টায় লেগে পড়ল। ওদিকে নাপির ঠোঁট টিপে হেসেই চলছে। এটা কি একটা অবস্থা! বিয়ের আগে বউ 2বার অজ্ঞান হয়ে পড়লো, এখনো তো কিছুই হলো না। নাপির তো রীতিমতো চিন্তা হচ্ছে, যে মেয়ে তার নাম শুনে অজ্ঞান হয়ে না জানি বাসর করতে গেলে কি হবে। প্রায় 10 মিনিটের মাথায় হিয়ার জ্ঞান ফিরল। এইবার আর কোনো দেরি না। হিয়ার জ্ঞান ফিরে কামরুল হাসান কাজীকে বিয়ে পড়াতে বললেন। আবার কাজী সাহেব তাই করতে লাগলেন। ওদিকে হিয়ার অবস্থা বেগতিক। সে কিছুতেই মেনে নিতে পারছে না তার বিয়ে নাপির সঙ্গে হবে। সে তো ঘুণাক্ষরও বুঝতে পারেনি নাপি এমন একটা চাল চালবে। যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। সবার জোড়াজড়িতে হিয়াকে শেষমেশ কবুল বলতেই হলো। সে 3 অক্ষরে কবুল বলে তার সমস্যা ও অস্তিত্বটাই নাফির হাতে দিয়ে দিল। কবুল বলার পর হিয়ার সে কি কান্না, সাথে হেলেনা তো আছেন। হেলেনা কিছুক্ষণ আগে মেয়েকে কত শক্ত কণ্ঠে এটা ওটা বলছিলেন, কিন্তু হিয়ার কান্নার সাথে সাথে তিনিও মরা কান্না জুড়ে দিলেন। 2 মা মেয়ের কান্নায় ড্রয়িং রুমের বাতাস ভারী হলো। সবার ভেতর থেকে বের হলো দীর্ঘশ্বাস। কিছুক্ষণের মাথায় পরিস্থিতি আবারও স্বাভাবিক হলো। হিয়াকে বসানো হলো নাফির পাশে।
হিয়ের বিয়ের জন্য হেলেনা বহু কষ্টে একটা আংটি বানিয়েছিল, সেটা নিয়ে আসলেন খুব দ্রুত। নাফিকে উপহার হিসেবে ওটা দিবেন যে। হেলেনা হিয়ার হাতে আংটিটা দিয়ে বলেন, নাভি বাবাকে আংটিটা পরিয়ে দাও। মা। হিয়া মাথা নিচু করে বসে আছে, দুহাত অনবরত নাড়াচাড়া করছে। তার সাথে কি হলো হঠাৎ করে? নাভির মনে মনে তাহলে এই ছিল। হেলেনা আবারও ডাকলেন মেয়েকে। হিয়া সেবারও চোখ তুলে তাকালো না। কি হলো হিয়া মামনি, মায়ের কথা কেন শুনছো না? কামরুল সাহেবের কথা শুনে হিয়া নাক চাটতে টানতে চোখ তুলল। হেলেনার হাত থেকে ছোঁ মেরে নিল রিং বসটা। নাপির দিকে তাকালো না। কামরুল হাসানকে বলল, চাচ্ছু হাত দিতে বলো। নাপি হাত বেরিয়ে দিল হিয়ার কথা শুনে। হিয়া খপ করে নাপির হাতটা চেপে ধরল। অবশ্য নাপি ছাড়া আর কেউ বুঝতে পারছে না এটা। হিয়া জোরপূর্বক নাফির বাম হাতে অনামিকে আংটিটি পরিয়ে দিল। হিয়া বেশ জোর জবরদস্তি করেছে এইটুকু সময়ে, কিন্তু চালাকের হাড্ডি কাউকে বুঝতে দেয়নি ব্যাপারটা। সকলে ভেবেছে হিয়া সাধারণভাবে আংটি পরিয়েছে।